কথায় কথায় মরতে চাস কেন তুই? মরতে পারলে বেঁচে যাবি ভেবেছিস? পরকালের চিন্তা হয় না তো? আল্লাহর ভয় নেই? ঝুমকো দাঁতে দাঁত চেপে কান্না ঠেলেও কান্না দমিয়ে রাখতে ব্যর্থ হয়। দুর্বল শরীরে মায়ের মার কথা সবই খুব লাগে। ঝর্ণার মায়া হয় এবার। মেয়ের মাথায় হাত রেখে ডুকরে ডুকরে কাঁদেন আর বলেন, তোর কিছু হলে আমরা যে মরেই যাবো রে মা। এমন আর করিস না। মলয়কে আমি বোঝাবো। দরকার পড়লে ওর বাপ মাকে দিয়ে আমার বোঝাবো। তবুও এমন কথা মুখে আনিস না মা আমার। না, ওদের কাউকে কিছু বলবে না তুমি। মায়ের দিকে মুখ তুলে কুপিত হয়ে বলল ঝুমকো। ঝর্ণা বলেন, আচ্ছা বলবো না, তুই ওঠ এখন। ডাক্তারের কাছে যাবি, চল। যাব না কোথাও, যাও তুমি। মা, কথা শোন। মা, তুমি যাও আমার সামনে থেকে, যাও। ঝর্ণা মলিন মুখে চলে গেলেন। উবু হয়ে পড়ে রইল বিছানার ওপর ঝুমকো। ক্রন্দনের দৌড়ে শরীর কেঁপে কেঁপে ওঠে। একটু পর মলয় কল করলো। রিসিভ করে না ঝুমকো। এমন করে কয়েকবার কল বেজে শান্ত হয়ে গেল মোবাইল। ঝুমকো মোবাইল অফ করে রেখে দিল টেবিলের ড্রয়ারে। মন তাতেও শান্তি পাচ্ছে না। মলয় যেন হেমলকের বিষ। ঝুমকো এড়িয়ে যেতে চেয়েও পারে না। ওই বিষের সম্মোহিনী শক্তি প্রবল। কিছুতেই নিজেকে স্থির রাখা যায় না। ড্রয়ার খুলে মোবাইল বের করে অন করে। এরপর চলে অপেক্ষা। মলয় করলে ভালো, নয়তো ও করবে। আজ মলয় করল। মোবাইল ধরলে না কেন? তারপর আবার বন্ধ করে রেখেছ? চলছে কি তোমার মনে? ঠান্ডা গলায় বলল মলয়। শুনতে চাও কি চলে আমার মনে? অবসর আছে সোনার। শক্ত স্বরে বলল ঝুমকো। মলয় বলল, ফালতু কথা বলো না। ফালতু কথা বলছি তাই না? আর তুমি যা করছো আমার সাথে সেটা কি? হ্যাঁ, এমন কেন করছো বারবার? ভালো না লাগলে মুখের উপর বলো, বলো সংসার করতে চাও না। আর আবার বলো আমার উপর থেকে আগ্রহ হারিয়েছে। একদম বাজে বাজে বকবে না ঝুমকা। এই জন্য কথা বলতে ইচ্ছে করে না তোমার সাথে। সারাদিন অফিসের ঝামেলা শেষে দুর্দান্ত শান্তিতে কথা বলবো, কিন্তু না, তোমার তো ঝামেলা না বাঁধালে ভাল লাগে না। রেগে যায় মলয়। আমি ঝামেলা করি? কেন করি বলো? আগে করতাম, তুমি আমাকে বাধ্য করেছো ঝামেলা করতে। প্রার্থনা করো আমি বলি, তারপর সুখে থেকো, ঝামেলাও থাকবে না। আর কি যাতা বকছ? হয়েছে কি? এসব শুনে তুমি কি করবে? আচ্ছা আমাকে আজ বলো তো, তুমি বেবি নিতে চাও না কেন? কেন ঢাকা নিয়ে যাচ্ছ না আমাকে? লোকের কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি, বোঝো তুমি? লোকের মুখ আছে, বলতে দাও। খাবার তোমার গোড়া দেয় না আমি দেই? আর এসব কারা বলে? তোমার সব থার্ড ক্লাস আত্মীয় স্বজন না তো? নিজেদের ঘরের ঠিক নেই, পরের ঘর মেরামত করতে আসে। মেশো কেন ওদের সাথে? এই বাড়ির শেষ কলাতরি তোমার। শেষ বর্ষের পরীক্ষা আমাদের বাড়ি থেকে গিয়ে দেবে। ঝুমকোর রাগ চরম পর্যায়ে উঠে কোনো মতে সেটা চেপে বলে, তুমি আমার আসল কথা জবাব দিলে না। কোনো কথা? বেবি নেওয়ার কথা, ঢাকা যাবার কথা। সময়কে চলে যাচ্ছে। আব্বা আম্মা ভাই ভাবিকে রেখে কি করে ঢাকা আনবো তোমাকে? ওরা ভাববে কি বলো তো? তার মানে নেবে না তুমি, তাই না? মেজাজ খারাপ করবে না। কখন বললাম নেব না? সময় হোক, তারপর নেব। সেই সময়টা আমাকে বলো। 1 বছর, 2 বছর, 5 বছর? 2 বছর হয়েছে। আগে পারবে না কেন? সমস্যা আছে। কি সমস্যা? তোমাকে সব বলতে পারবো না। বিশ্বাস করতে পারলে করো, নয়তো যা খুশি করো, যাও। তোমাদের ভাবভঙ্গি দেখলে মনে হয় বিয়ে করেছি অত্যাচার করে বোঝানোর জন্য। এত যখন অবিশ্বাস, তাহলে ছেড়ে দাও, এসো না আর ফিরে। সত্যি যাব না? ঝুমকোর ঠোঁটের কোণে মৃদু হাসি। মলয় অভিমানী গলায় বলল, তোমার ইচ্ছা। ঠিক আছে। কি ঠিক আছে? যাব না আর ফিরে। সুন্দর দেখে একটা বিয়ে করো এবার। আমি তো মন মতো হতে পারিনি, দেখো এইবার যেন মন মতো হয়। থাপ্পড় দিয়ে তো দাঁত ফেলে দেবো আবার যদি এই কথা বলেছিস। সবার মতো ভালোবাসে জাহির করতে পারে না বলে এসব শুনতে হচ্ছে আজ। বাপের বাড়ি গেলে তো চোপা বাড়ে। আসি এবার। আমাকে ছেড়ে যাবার স্বাদ আল্লাহ জনমের মতো মিটিয়ে দেব। রাগে গজগজ করে মলয়। ঝুমকো হেসে ফেলে। মলয় খেকিয়ে ওঠে। হাসবে না বলছি। তুই আমাকে বুঝিস না। এই আগের যুগে এসব মোবাইল টোবাইল ছিল, রোজ রোজ কথা বলতে পারতো তখন। আর এই কারণে তাদের বউরে কি এসব বলতো? যাদের স্বামীরা 5 বছর 10 বছর দেশে বাইরে থাকে, তারা কি তোর মতো করে? আগের যুগের কাহিনী এনো না। আমি কি এসব কারণে এই কথা বলেছি? এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। সব বুঝো, অবুঝো তুমি। অনুরাগের সুর ঝুমকোর কণ্ঠে। মলয়ের রাগ হুট করেই পড়ে যায়। দগ দগ কণ্ঠে বলে,
বুঝি তো সব। আমার কি ইচ্ছা জাগে না তোমাকে কাছে পেতে সর্বক্ষণ? কত যে কষ্ট হয় বোঝাতে যদি পারতাম, কিন্তু কি করব বলো? এত ব্যস্ততা। কার জন্য আমার এই ব্যস্ততা? তোমার তোমার আমার ভবিষ্যতের জন্যই তো। আমাদের অনাগত সন্তানদের ফিউচারের কথা ভেবেই তো দিনরাত এক করে খাটছে। আর তুমি অনুযোগী আমার মন ভেঙে দাও। 2 বছর কষ্ট করো লক্ষ্মীটি, তারপর সুখের সাগরে ভাসাবো তোমাকে। তোমার কসম, আমাদের ভালোবাসার কসম। ঝুমকো যেন অকুলে কুল পেল। মলয় যখন সময় বেঁধে দিয়েছে তাহলে নিয়েই যাবে 2 বছর পর। এতদিন যত কিছুই বলুক, কথা তো দেয়নি এমন করে। আজ নির্দিষ্ট সময় বলেছে। সত্যি তো, নিজের কথা ভাবলে চলবে, সন্তানদের কথাও তো ভাবতে হবে। কত খরচ। মলয়ের দেখানো সুখে ভাসার পূর্বে ওর দেখানো স্বপ্নে আরও একবার ভাসতে লাগলো। মলয়ের কথাতে কিছু তো আছে, যা ওকে যেমন কষ্ট দেয় তেমনি এক নিমেষে সব ভুলিয়েও দেয়। একটু আগের দুঃখ ভুলে গেল। মলয় কল কেটে দিয়েছিল। সেকেন্ড খানিক বাদে ফের কল করে। আজ অনেক মিস করছি তোমাকে। কি মনে হচ্ছে জানো এখন? কি? এই মুহূর্তে চলে আসি তোমার কাছে, তারপর ঝুমকোর কান লাল হয়ে ওঠে লজ্জায়। মলয় আজ প্রথম নতুন বাড়ির কথা বলে। রুমগুলো কি করে সাজাবে জিজ্ঞেস করে। ঝুমকো গুছিয়ে বলতে পারে না, বলে ভেবেচিন্তে বলবো পরে। মলয় হঠাৎ বলে, আমি তোমাকে কেন আনতে চাচ্ছি না তার আসল কারণটা বলবো। বলো। ঢাকা শহরে তোমার চেনা জানা কেউ নেই, একা থাকবে কি করে? আমিও কাজে মাঝে মধ্যে ঢাকার বাইরে চলে যাই। তোমাকে একা বাড়িতে রেখে কি করে যাব? এসব ভাবলেই ভয় হয়। এই জন্য? আরে তুমি জানো না ঢাকাতে আমাদের অনেক আত্মীয় আছে। আমার আপন বড় ফুপুর বাড়ি ঢাকাতে। তাই নাকি? অবাক হয়ে বলে মলয়। ঝুমকো চিকন সুরে বলে, হ্যাঁ, মিরপুর 10-এ। ফুপি তোমার কথা বলতো, একদিন গিয়ে দেখা করে এসো। পরিচয় নেই, কি করে চাই? লজ্জা হয়। পরিচয় হোক, নাম্বার দিচ্ছি, ওয়েট। কথা বলে আমাকে জানাবে, ঠিক আছে? আরে না, পাগল হয়েছ? লজ্জা করো না মনে হয়? লজ্জাবান স্বামী আমার। নাম্বার দিচ্ছি, কথা বলো। ঠিক আছে। আর শোনো, আই লাভ ইউ। ঝুমকোর মনে হয় এই সময়গুলো এত কম কেন আসে ওর জীবনে। ওর বিস্বাদ ভরা জীবন প্রফুল্ল হয় মলয়ের মুখেও 3টি শব্দ শুনে। খামোখাই বুঝি উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে পাগল হচ্ছে। একটু সবুর নেই ওর মধ্যে। এত খারাপও। বারবার বিভ্রান্ত হয়। শুষ্ক ঠোঁটের কোণে প্রশস্ত হাসি ঝুমকোর। ঝর্ণা দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। শেওড়াপাড়ার কাছাকাছি আসতে জ্যামে আটকা পড়ে বাস। একটু একটু করে এগোই। রাত বেশ হয়েছে। গ্রামে থাকলে এই সময় খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিত। আশেপাশে চোখ বুলিয়ে নেয়, সর্বত্র ব্যস্ততা। কাজে কর্মে হাঁটা চলায় মানুষের বুঝি বিরতি নেই। জবা কৌতূহল নিয়ে দেখছে সব কিছুই। ঢাকা এই প্রথম নয়, তবুও প্রথমের মতোই। প্রথমবার এসেছিল ভার্সিটি ভর্তির পরীক্ষা দিতে। ওটা জাস্ট শো অফ। পড়াশোনা করতে এক বিন্দুও ভালো লাগে না ওর। পড়াশোনা শেষ করে জব, আবার সংসার। চাকরি করার মন মানসিকতা কখনো জবাব ছিল না, এখনও নেই। ও এমন জীবন চায় যেখানে আরাম আয়েশের প্রাচুর্য না থাক, ঘাটতি থাকবে না। স্বামী সংসার এই নিয়ে হেসে খেলে কাটিয়ে দেওয়ার মতো পানসে জীবনও চায় না। আর একটু এক্সাইটমেন্ট থাকাটা দরকার। এই এক্সাইটমেন্টটা যে কি এক্স্যাক্টভাবে মনে আনতে পারে না। শুধু এতটুকু জানে অপরিচিত কাউকে বিয়ে করে সেটা পাওয়া সম্ভব না। মাকে তাই বলে রেখেছে, যাকে বিয়ের জন্য পছন্দ হবে তার সাথে মাসখানেক কথা বলে পরিচিত হবে, একে অপরকে বুঝবে, তারপর ফাইনাল ডিসিশন। ঝর্ণা ভ্রুকুচকে মেয়ের দিকে তাকিয়েছিলেন। তৎক্ষণাৎ কিছু প্রতিক্রিয়া জানাননি, কারণ জবার উপর প্রেশার ক্রিয়েট করবেন না বলে কথা দিয়েছেন। তাই বারবার মনে করিয়ে দেয় জবা। সঠিক সময়ের অপেক্ষায় চুপ করে থাকেন ঝর্ণা। জবা মায়ের এই মৌনতাকে সম্মতি ভাবে। চল নেমে যাই। বাস স্লথ গতিতে শেওড়াপাড়ার ওভারব্রিজ ছাড়িয়ে এসে একেবারে ইঞ্জিন বন্ধ করে থেমে আছে। হেল্পার মিরপুর 10 বলে চেঁচাচ্ছে। নেত্রার কথায় উঠে দাঁড়ায় সিট থেকে। বাস থেকে নেমে ফুটপাতে উঠে বুঝতে পারে মিরপুর 10 এখান থেকে আরও কিছু দূর। নেত্রা সামনে সারি সারি জ্যাম আটকে পড়া গাড়িগুলোর দিকে হাত ইশারা করে বলল, দেখেছিস কি জ্যাম? আরও আগে নেমে পড়লে ভালো হতো। সত্যি তাই। বাসের মধ্যকার চাপচাপ পরিবেশ অসহ্য লাগছিল। হাঁটতে ভালোই লাগছে সেই তুলনায়। নেত্রা লক্ষ্য করছে জবা কেমন ছাড়া ছাড়া হয়ে হাঁটছে, মুখটা গম্ভীর।
মুখ ফুলে আসিস কেন? মুখ ফুলিয়ে আছে সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে। শুধুমাত্র ঈশান ভাইয়ের সামনে একটু সৌজন্যের হাসি এসেছিল, অথচ নেত্রা এতক্ষণে খেয়াল করলো মুখটা কঠিন করে আগে আগে হাঁটছে জবা। নেত্রা হেঁটে পারছে না, সামান্য দৌড়ে ওর সাথে তাল মেলাতে হচ্ছে। এভাবে দৌড়ানোটা কি ভালো দেখায়? নেত্রা ওর হাত টেনে ধরে। এমন করছিস কেন বাল? দেখ, মুখ খারাপ করবি না। ভেতরের রাগটা সামান্য প্রকাশিত হয় জবার। বাল মানে চুল, হেয়ার, কেশ, কুন্তল। একটু ভেবে নেত্রা পুনরায় বলে, আর মনে পড়ছে না বাল? বল না, কি হলো আবার তোর? নেত্রা ওর হাত টেনে ধরে। জবা হাত ছাড়িয়ে হনন করে হাঁটতেছে আগের মতো। নেত্রা কিছুক্ষণ দাঁড়িয়ে পুনরায় দৌড় দেয়। জবা অনেক আগে চলে গেছে। এইটুকু সরু ফুটপাতে মেয়ে মানুষ দৌড়ে যেতে পারে? লোকগুলো বিরক্তি নিয়ে চেয়ে আছে। মুরব্বী গোছের কয়েকজনের চোখ পাকিয়ে তাকালো। নেত্রা দৌড়ে ক্ষান্ত দিয়ে হাঁটছে দ্রুত গতিতে। লোকের ভিড় ঠেলে এগিয়ে যেতে জবাকে বেরো না। রাস্তা এখান থেকে 3 দিকে মোড় নিয়েছে। জবার কি মনে আছে আসার সময় ওভারব্রিজ পার হয়েছিল? ও কি ওভারব্রিজে উঠেছে? নেত্রা ডান পাশের রাস্তায় একবার তাকালো, না, নেই তো জবা। নেত্রার টেনশন শুরু হয়। দ্রুত ওভারব্রিজের সিঁড়ি ধরে ওপরে ওঠে। ঘন্টার পর ঘন্টা একলা বসে বয়ফ্রেন্ডের সাথেই সময় কাটিয়েছে। আবার জিজ্ঞেস করছি মুখ ফুলিয়ে আছিস কেন? আমাকে বললো ঢাকায় না মন ভালো করে দেব। এই ওর মন ভালো করার ট্রিক্স। ফাজিল একটা। আর কোনোদিন কোথাও যাব না তোর সাথে, কোনোদিন না। নেত্রার উপর খুব রাগ হচ্ছিল জবার। আপন মনে বিড়বিড় করে হাঁটছিল ভিড় পাশ কাটিয়ে। ওভারব্রিজে উঠে উল্টো পাশে না গিয়ে নামলো ভুল দিকে। নিচে নামতে বেখালে ডান পাটা মুচকে মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা হাত ওর কোমর জড়িয়ে টেনে নিল রাস্তার ধারে। যে 2-1 পথচারী এই দৃশ্য দেখল, তারাও থমকে দাঁড়ায় কিছুক্ষণের জন্য। ঘটনা সামান্য, কিন্তু আকস্মিকতায় ভীত অসামান্য হয়ে গেল। জবার বুক ধড়ফড় শুরু হয়। হাতটা এখনো জড়ানো পেট ছাড়িয়ে কোমরে। জবা চট করে সরে দাঁড়াতেই পরিচিত অনাকাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল। থমকে দাঁড়ানো পথচারীরা তখন সামনে এগিয়ে গেছে। আপনি? হ্যাঁ, আমি। অবাক হলো নাকি? মলয় হাসল, স্বাভাবিক হাসি। জবার মুখে এখনো চমকের রেশ রয়েছে। মলয়কে এখানে এই মুহূর্তে কিংবা কোনো মুহূর্তে সে প্রত্যাশা করে না। ওর মা বলেছিল পূর্বের কথা ভুলে ভাই বোন সম্পর্ক ধরে মলয়কে একটা কল করতে। জবা করেনি। একে তো এই লোককে ওর তেমন পছন্দ না, তার উপর ও যা করেছে লজ্জাও ছিল। মলয়কে আচমকা এখানে এভাবে দেখে অস্বস্তিতে ভোগে জবা। কি বলবে ভেবে পায় না। জবার কুঞ্চিত ভ্রু, ভাঁজ কপাল আর জোর করা হাসিটি বুঝিয়ে দেয় সে মলয়ের উপস্থিতি পছন্দ করছে না। মলয় ফের এক চিলটে হাসল, দুর্বৃত্ত সে হাসি। একটু সাবধানে পথ চলবে তো, আরেকটু হলে দুর্ঘটনা ঘটে যেত। জি। মাথা নাড়ায় জবা। মলয় এদিক ওদিক তাকিয়ে বলল, একা বেরিয়েছ? না, বোনের সাথে। কপালে উড়ে আসা চুলগুলো আলগোছে কানের পাশে গুজে জবাব দিল। মলয় বিস্ময়ের ভাব করে বলল, ঝুমকো? চোখ তুলল জবা, কটমট করে বলল, আপনার বউ আসলে আপনি জানতেন না? মলয় হাসল। তুমি তো দেখছি ভারী নিরস। মজা বলছো না? শালিক দুলাভাইয়ের সম্পর্কে এতটুকু দুষ্টমতে চলে? আচ্ছা, দুলাভাই হিসেবেও কি আমি তোমার কাছে অগ্রহণযোগ্য? কথার এই আঘাতটা ইচ্ছে করেই করলো মলয়। জবা লজ্জায় ফের মুখ নামিয়ে নিল। মলয় কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখল ওই রক্তিম বদনখানি, তারপর বলল, তুমি যে সাহসী তার প্রমাণ একবার পেয়েছি। তবুও রাতে একা ঢাকার পথে চলাফেরা নিরাপদ নয়। যার সাথে এসছো হয় তাকে কল করো, নয়তো। মলয়ের কথা শেষ হওয়ার আগেই জবা জবাব দিল, দরকার হবে না, আমি নিজেই যেতে পারবো। আশেপাশে তাকাতেই জবার হুঁশ হয় ও রাস্তা ভুল করেছে। শুধু ভুলই করেনি, নেত্রাকেও হারিয়ে ফেলেছে। ব্যাগ থেকে চট করে মোবাইল বের করলো। নেত্রাকে একটা কল করা দরকার। পরপর 2 বার করেও ব্যস্ত পেল নেত্রার লাইন। মলয় পাশে দাঁড়িয়ে আছে। জবা পা বাড়ানোর কথা ভাবছে, কিন্তু যাবে কোন দিকে? নেত্রাকে একটু পর আবার কল করতে হবে। মাঘের শেষ, শীতটা বাইরে বেশি। জবার শরীর জমে আসছে, শুধু শীতের কারণে নয়, ভয়েও। পথ হারিয়ে ফেলছো, am I right? জবা সংকুচিত হয়ে চুপচাপ নতমুখে দাঁড়িয়ে রইল, ঘাবড়ে গেছে। মলয় মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি, চলো পৌঁছে দিই তোমাকে। কিভাবে? আপনি তো জানেনই না আমি কোথায় উঠেছি।
চলো বলছি, এসো। না থাক, নেত্রাকে কল করছি, ও এসে নিয়ে যাবে। সংকোচ হচ্ছে জবার, সাথে অনিচ্ছায় মলয় ব্যথা পেল। মুখে সে ভাব প্রকাশ করে বলল, অবিশ্বাস করছো? তা না। তবে চলো। যদি না আসো ভাববো অপছন্দই নয়, অবিশ্বাসও করো আমাকে। ঝুমকো, তোমার বোন আমি, ওর স্বামী। অন্তত এই সম্পর্কে ধরেই না হয় আমাকে বিশ্বাস করো। এরপর ইচ্ছে থাকলেও না করতে পারে না জবা। ওরা ওভারব্রিজ পার হয়ে নিচে নামলো। মলয় অপেক্ষা করছে নকিবের। জ্যাম ঠেলে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে নকিব। মিনিটখানেক সময় লাগবে ওদের কাছে পৌঁছাতে বলে জানালো। জবা আরেকবার নেত্রাকে কল করার জন্য মোবাইল অন করতেই মলয় বলল, আমি পৌঁছে দিলে সমস্যা আছে? মাথা নাড়িয়ে জবা বলল, না, নেত্রা চিন্তা করবে আমাকে না পেয়ে। টেক্সট করে দাও তুমি পৌঁছে গেছো। জবা আরও কিছু বলবে তখনই নকিব গাড়ি নিয়ে হাজির। দরজা খুলে জবাকে ভেতরে বসার অনুরোধ করে। জবা সিটে বসতেই মলয় বসলো পাশে। গাড়িতে বসে ঘুরে ঘুরে দেখে জবা। মায়ের কাছে শুনেছে মলয়ের আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। ঝুমকোর সুখ স্পষ্ট দেখতে পায় জবা। নিজের সাথে যা হোক, ঝুমকোর সাথে শেষমেশ ভালো হয়েছে ভেবেই মনে শান্তি পায়। সিটে মাথা রেখে দীর্ঘশ্বাস গোপন করে। নকিবকে মলয় ঠিকানা বলতেই জবা অবাক হয়ে বলল, আপনি চেনেন ফুপির বাসা? হ্যাঁ। গিয়েছেন আর আগে? এক্সাইটেড হয়ে বলল জবা। না। মলাই ঠান্ডা গলায় ছোট্ট করে জবাব দিল। নিজের উত্তেজনা ফিকে পড়ে গেলেও জবার। অকারণে এক্সাইটমেন্টে লজ্জিত বিব্রত। হঠাৎ মনের মধ্যে প্রশ্নের আনাগোনা শুরু হলো। মলয়ের সাথে এভাবে কেন দেখা হলো? ঠিক যেন ফিল্মি স্টাইল। পড়েই তো যাচ্ছিল, যেত। এই মলয় হঠাৎ উদয় হলো কোথা থেকে? মলয় সরু চোখে দেখছিল জবাকে। জবা ওর দিকে মুখ ফেরানো পূর্বে মলয় মোবাইল ব্যস্ত হওয়ার ভান করল। জবা বলল, বললেন না তো এখানে কিভাবে? গাড়িতে করে, সিম্পল। কথা পেঁচানো কি আপনার হবি না হ্যাবিট? কোনটা বলে খুশি হবে তুমি? মলয় ঘুরে বসলো ওর দিকে। জবা দৃষ্টি সরিয়ে রুক্ষ স্বরে বলল, আপনার কথার জবাব না পেলে আমি কোথাও যাব না। যদি বলি তোমার পেছু নিয়েছে? লুকিং গ্লাসে চমকে তাকালো ড্রাইভার সিটে বসা নকিব। মলয় সতর্কে ইশারা করতেই নকিব চোখ নামিয়ে নেয়। জবা চোখ ছোট করে হঠাৎ হেসে ফেলে। ভয় দেখাচ্ছেন আমাকে? ভয় পেল না বুঝে? মোটেও না, জবা এত সামান্য ব্যাপারে ভয় পায় না। এত সাহস? একটু আগেই তো বললেন আমার সাহসের প্রমাণ আপনি পেয়েছেন, তাহলে আবার এ কথা কেন? মলয় বুঝতে পারে এই মেয়ে ঝুমকো নয়। এই যত তাড়াতাড়ি ভাঙে তত তাড়াতাড়ি গড়ে ওঠে নতুন ধাঁচে। কথার জবাব ধারালোভাবে দিতেও কুণ্ঠিত হয় না। দেখতে অবিকল মোমের পুতুল, কিন্তু জ্বালাতে গেলেও জ্বলে না সহজে। ভ্রমে পড়ে নিজেই বেকায়দায় পড়া লাগে। জবা দৃষ্টি অবিচলিত। একটু আগের ভীতু মেয়েটি এখন এক নতুন কেউ। মলয়কে তাকিয়ে থাকতে দেখে ফের একবার কথার বান মারল। এভাবে তাকিয়ে থাকলে চোখ ঝলসে যাবে দুলা ভাই। শুধু চোখ কেন, এ হৃদয়, এ মাটিতে গড়া দেহখানিও ঝলসে যাক জবা। আমি সানন্দ চিত্তে তুমি নামক আগুনে ভস্মীভূত হতে চাই। মাতালে হাওয়ার দূরণীতে উড়ন্ত তোমার কেশের তালে তালে মিলিয়ে যেতে চাই। আমি চাই, খুব করে চাই। মনের কথা জবা শুনতেও পেল না। পাশে বসা নারী মূর্তিকে একাগ্র মনে ধ্যান করছে মলয়। বিচলিত মন কিছুতেই লাগামের মধ্যে নেই। জবা কি বুঝবে এই চাহনির ব্যাকুলতা? না, এই মেয়ে শুধু বাইরেটা দেখে, অন্তর্বেদী দৃষ্টি ওর নেই। যদি থাকতো তবে কি আজ মলয়ের এই পরিণতি হয়? জবার মোবাইল বেজে ওঠে। নেত্রা কল করেছে। রিসিভ করে বলল, তুই কোথায় নেত্রা? আমি তো পথ ভুল করে ফেলেছি। জবা কান্নার ভঙ্গি করে ঠোঁট টিপে হাসল। নেত্রা হাঁপাচ্ছে। খুব ছোটাছুটি করেছে এতক্ষণ, কথা আটকে যাচ্ছিল ওর। ভয় পাস না জবা, আশেপাশে দেখে বল কোথায় আছিস। মলের সাথে চোখাচোখি হতে জবা ঠোঁটে হাত রেখে চুপ থাকতে ইশারা করে। তারপর আর্ত কণ্ঠে বলে, বুঝতে পারছি না রে, প্লিজ তাড়াতাড়ি আয়, ভীষণ ভয় করছে আমার। কাউকে জিজ্ঞেস কর তুই যেখানে আছিস সেটা কোন স্থান। আমি পারবো না, আমার ভয় করছে, প্লিজ তুই আয়। জবার কান্নার গলা শুনে নেত্রা অভয় দেয়। কাঁদিস না প্লিজ। ওভারব্রিজের কোন দিকে আছিস বল আমাকে। একটু আগে যেখানে ছিল সেই দিকটার কথা বলল জবা। নেত্রা ছুটে গেল। জবা কল কাটতেই মলয় বলল, বেচারে কি এভাবে নাজেহাল না করলে হতো না?
মায়া হচ্ছে? মোবাইলে মগ্ন হয়ে মুচকি হাসছিল জবা। মলয় ওকে দেখে দেখে বলল, একটু তো হচ্ছে। আহা, কি করব বলুন? রিভেঞ্জটা না নিলে যে শান্তি হতো না। জবা সরাসরি তাকালো ওর দিকে। মলয় দৃষ্টি সামনে নিয়ে বলল, নিজের শান্তির জন্য অন্যকে কষ্ট দেওয়া ঠিক? অন্যের ব্যাপার আমি জানি না, আমার মতে মনে যা আনন্দ দেয় তাই ঠিক। মন মেরে বেঁচে থাকা আর না থাকা সমান। আমি শুধু বাঁচতে চাই না, উপভোগ করে বাঁচতে চাই। জবা বলল। তুমি সত্যিই ডিফারেন্ট। মলয় ওর দিকে ঘুরে তাকায়। জবা মুচকি হেসে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল চুপচাপ। গাড়ি নির্দিষ্ট গন্তব্যের কাছাকাছি আসতেই থেমে গেল। গাড়ি থেকে নামবে জবা, তখনই মলয় একটা কার্ড এগিয়ে বলে, আমার নাম্বার, প্রয়োজনে কল করলে খুশি হব। শুধু প্রয়োজন? জবা টিপ্পনি কাটে। মলয় বলে, তাছাড়া কি তুমি আমাকে চাইবে? আমি তো জবা হঠাৎই কেমন হয়ে যায়। মলয়ের কথা শেষ হতে দেয় না। মুখ নামিয়ে কার্ডটা দেখতে দেখতে বলে, আমি আসি। জবা ঘুরতে মলয় ডাকে। জবা। আবেগ মিশ্রিত সেই ডাকে জবা চমকে ফেরে। মলয় কি যেন বলবে ভেবেও বলল না। গাড়ি থেকে নেমে ওর সোজাসুজি দাঁড়িয়ে স্বাভাবিক গলায় বলল, তোমার নাম্বার পেতে পারি? জবা ইতস্তত করে। মলয়ের কথার ধরন কেন যেন ভিন্ন কিছুর আভাস দিচ্ছে। এই মানুষটার সামনে থেকে যেতে পারলে যেন বাঁচে জবা। মলয় ওর ইতস্তত ভাব টের পেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, দুলাভাই তো ভাইয়ের মতোই, তাই ভেবেও কি দেওয়া যায় না জবা? আমাদের সম্পর্ক কি এমনই থাকবে? 5টা না 10টা না একটা মাত্র শালি আমার তুমি। চলো আজ পূর্বের কথা ভুলে যাই। যে সম্পর্কের বাঁধনে বাধা পড়েছে তাতে সহজ হই। হবে তো? নাকি দুলাভাই হিসেবেও? আচ্ছা ঠিক আছে। জবা নিজের মোবাইল নাম্বার মলয়কে দিয়ে তাড়াতাড়ি বিদায় নিয়ে হাঁটা ধরে। এই ছোট্ট গলি পেরোলে নেত্রাদের 5তলা বিল্ডিং। মলয় তখনও একইভাবে দাঁড়ানো, ঠোঁটের কোণে এক চিলটে শুকনো হাসি। স্যারের হাসি দেখে অসন্তোষ প্রকাশ করে মনে মনে নাকিব। গলির প্রবেশপথের হেডলাইটের পর আরেকটি হেডলাইট আছে। 3টে বাড়ির পরেই সেটির স্থান। বড্ড ক্ষীণ তার আলো। গলির গায়ে গায়ে অন্ধকার লেপ্টে আছে। আশপাশের বিল্ডিংয়ের গেটে গেটে জ্বলে থাকা আলো সম্বল করে গলির পথ ধরে হাঁটছে জবা। এই জনবহুল শহরে ভূতের ভয় মানুষ পায় না খুব একটা। এত এত কর্মব্যস্ততায় ভয় পেতেও তো অবসর চাই। ফুপি গৃহিণী, তবুও সারাটা দিন এই কাজ সেই কাজে তার রাত নামে। জবার অবশ্য এখন অখণ্ড অবসর। তাই বলে কি ভয় হচ্ছে? মনে হচ্ছে কেউ অনুসরণ করছে, লুকিয়ে দেখছে। গ্রামের মেয়েটি এই সামান্য শূন্য গলিতে ভয় পাচ্ছে। এই কথার প্রেক্ষিতেও কোনোভাবে ভয়টাকে ঝেড়ে ফেলা গেল না, তবে একটু কমেছে। 3 কুলু পড়তে পড়তে এগোই জবা। সামনের বাড়িটির মুখে 4জন ছেলে দাঁড়ানো, বয়স 22 থেকে 25-এর মধ্যে, হাতে জ্বলন্ত সিগারেট। জবা দূর থেকে একবার দেখে মাথা নামিয়ে নিল। ভয় করছিল। পা চালিয়ে দ্রুত ওদের পাশ কাটিয়ে চলে গেল। নেতাদের বাড়িটি একদম এই গলির শেষ মাথায়। বড় বড় অক্ষরে লেখা নূরজাহান মঞ্জিল। নূরজাহান নেত্রার মরহুমা দাদিজানের নাম। জবা দেখেছিল কয়েকবার তাকে। বেশ রসিক আর আন্তরিক ছিলেন তিনি। নেত্রাদের বাড়ির গেটের মুখোমুখি আসতেই মোবাইলের রিংটং বেজে ওঠে। ব্যাগ থেকে মোবাইলটা বের করতে করতে ঘুরে দাঁড়ায়। মাথা তুলে গলির ভেতর চোখ পড়তে থমকে যায়। ভয়টা তবে অনর্থক ছিল না। পেছনে অনুসরণ করছিল মলয়। মলয় গলির অন্ধকারে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে এই পোশাকে দেখেছিল বলে চিনতে অসুবিধা হলো না। মেজাজ হঠাৎ চটে জবার। মোবাইল রিসিভ করে মলয়ের দিকে এগোতে এগোতে নেত্রাকে জড়া গলায় বলল, পাশে চলে এসেছি। মোবাইলের ওপাশে কম্পনশীল গলায় নেত্রা বলল, কি? কিভাবে গেলি? কখন গেলি? নেত্রার কথা শেষ হওয়ার আগেই কল কেটে দেয়। এ কেমন ব্যবহার আপনার? মলয়ের সম্মুখে দাঁড়ায় জবা। ওর বিমুগ্ধ চাহনি জবাকে যার পরনায় বিরক্ত করছে। মলয় যেন সেদিকে খেয়ালও নেই। সামনে দাঁড়ানো মেয়েটি রবি ব্যক্তি এড়িয়ে যাচ্ছে সে। জবা ফের রাগত গলায় বলল, চাচ্ছেন কি বলুন তো? তোমাকে। মলয় ঘোরের মধ্যেই বলল। জবা উঁচু গলায় বলল, কি? জবার জোর গলায় আওয়াজে টুম করে ঘোর কাটল মলয়ের। সামলে নিল চট করে নিজেকে। বলল, তোমাকে নিরাপদে পৌঁছে দিতে এত দূর এলাম, বিনিময়ে একটুখানি হাসির বদলে কারণ হলাম তোমার বিরক্তের। তাও ভালো, কিছুর তো কারণ হলাম। ভালো থেকো।
চলে। জবার মনে হলো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে ও। এতটা রুক্ষ ব্যবহার না করলেও পারত। মলয় 2 কদম বাড়াতেই পেছন থেকে জবা বলল। সরি মলয় ভাইয়া। মলয় একটু থেমে আবার চলতে লাগলো। জবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তার যাওয়া। নেত্রা বাসায় ফিরে মুখ ফুলিয়ে আছে। জবা যেমন মুখ ফুলিয়েছিল, পথে তার চেয়ে বেশি ভোগান্তিও তো বেশি পোহাতে হয়েছে বেচারির। জবা রাগ ভাঙানোর চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। রাতে খাবার টেবিলে ওদের নীরবতা দেখে ওর ফুফাতো ভাই মৃদুল ভ্রুকুচকে বলল। আজ খাবার টেবিলে ঠান্ডা মেরে আছে, ব্যাপার কি? জবা হাসতেই নেত্রা বলল। মানবিমান, মৃত্যু। জানিস মৃদুল ভাইও আমার সাথে আজ কি করেছে? মৃদুল মাথা নাড়ায়। নেত্রা নাক টানতে টানতে তখনকার ঘটনার আপাতস্থ বর্ণনা করে। আতঙ্কে বারবার এদিক ওদিক জবাকে খুঁজতে খুঁজতে ওর প্রাণ ওষ্ঠাগত হওয়ার দ্বার প্রান্তে ছিল। রাস্তায় দাঁড়িয়ে আজকের মতন কাদার রেকর্ড ইতোপূর্বে হয়নি নেত্রার। জবা মুখ কাঁচোমাচো করে রইল। ওর চোখে চোখ রাখতে নেত্রার গলা শুকিয়ে আসে। আরে, ও তো ভুলেই গিয়েছিল ঈশানের ব্যাপারটা। জবা নিজেকে ডিফেন্ড করতে এখন যদি ঈশানের সাথে চলমান সম্পর্কের কথা বলে দেয়, কি হবে ওর? বাপ মায়ের মায়ের না হয় শুয়ে যাবে, কিন্তু মৃদুল ভাই ওরে মেরে 206টি হাড় গুঁড়ো করে দেবেও। ও গড, আজ তো আমি গেছি। জবা বোন, মনে মনে তোর পায়ে ধরি, প্লিজ আমার চোখের ভাষা বোঝ। ডিফেন্ডার হইস না, বোল্ড আউট হ, আমাকে বাঁচা প্লিজ প্লিজ। জবা চোখ ছোট করে তাকিয়ে আছে নেত্রার অসহায় চাহনি আর ঠোঁটের দিকে। ওর বিড়বিড়িয়ে বলা সব কথা না বুঝলেও অনুমান করে নেয়। প্রচণ্ড রাগ হচ্ছে জবার, মন চাচ্ছে বলে দিতে সব। মৃদুল ভাই ওকে নিয়ে মস্করা করছে। জবা চুপচাপ বসে আছিস স্ট্রেচ? পৃথিবীর অন্যতম আশ্চর্যের ব্যাপার জবার এই মুহূর্তের নীরবতা। আম্মু ভিডিও করে রাখো, গ্রিনিস বুকে জমা দিতে হবে তো। চরম বিস্ময়ের ব্যাপার হলো, তুই পথ চিনলি কেমন করে? তোর মাথায় এত পরিষ্কার না যে ঢাকা শহরের অলিগলি সহজে মুখস্থ করে ফেলবি। ঘাবলা আছে এর মধ্যে। কিভাবে বাসা পর্যন্ত এলি সত্যি করে বল দেখি যাবো। ভাইয়া প্লিজ। জবা ঠোঁট উল্টে বলে। মৃদুল হাসি থামিয়ে বলে। সিরিয়াসলি বল না, বাসা পর্যন্ত আসলি কি করে? তোমার ঘাড়ে চড়ি, উফ বিরক্ত। না খেয়ে রুমে চলে আসে জবা। জবার ফুপি মনোয়ারা বেগম ছেলেকে ধমক দেন। তোরা শুরুটা করলি কি? মেয়েটা না খেয়ে উঠে গেল। মৃদুল খেতে খেতে বলে। খিদে নেই মনে হয়, খিদে লাগলে কথার পরোয়া করবে না। মৃদুল আর কোনো জবাব দেয় না, চুপচাপ খেতে লাগলো। জবা নেত্রার সাথে এমন টুকটাক কথা কাটাকাটি নৈত্যনৈমিত্তিক ঘটনা ওদের দুটোকে রাগিয়ে খুঁচিয়ে বেশ আনন্দ পায়ও, বিশেষ করে জবাকে। নেত্রা উঠে যেতে মুসকি মুসকি হাসল। মনোয়ারা ছেলের পিঠে মৃদু চাপড় মেরে বললেন। বেশি জানিস? সত্যি তোর ছাড় ছেলে মানুষই গেল না, পাজি একটা। জবা ব্যালকনিতে রাখা বেতের টুলটায় বসলো। আকাশটা দিয়ে তারার দেখা নেই। গ্রামের আকাশ আর শহরের আকাশের এখানেই পার্থক্য। ধোঁয়ায় ঢেকে যায় বোধ হয় তারাগুলো। ভালো করে খেয়াল করলেই 2-1টা তারার দেখা মেলে। মনটা ভীষণ খারাপ ওর। সারাদিনের সকল ঘটনা ছাপিয়ে অমরের স্মৃতি ওই টিমটিমে তারার মতোই মনের আকাশে প্রচলিত। অমরকে ভালোবেসে কতই না পীড়া সহ্য করেছে। ঠিক এই কারণেই আজ প্রথম সে মৃদুলের কথা চুপ করে শুনে গেল। নেত্রা ঈশানের প্রণয়ে বাধা সৃষ্টি করতে চায় না বলেই চুপ ছিল। তাছাড়া আরও একটা বিষয় তখন ঘুরছিল মাথায়, মলয়ের আচরণ। মলয়ের কথা এদের কাউকে বলেনি জবা, বলতে ইচ্ছে করেনি ওর। অযথা কথা বাড়িয়ে লাভ কি? একটু পর নেত্রা এলো, মুখে অনুতাপের ছায়া। জবাকে জড়িয়ে ধরে বলে। রাগ করিস না, এই দেখ কান ধরেছি। জবা ওর হাত ধরে নামিয়ে দেয়। নেত্রা হেসে আগের চেয়ে বেশি জোরে জড়িয়ে ধরে বলে। তুই এত সুন্দর কেন বলতো জবা? মাঝে মাঝে খুব হিংসা হয় তোর উপর। বলেই ওকে ছেড়ে পাশে বসে। জবা বলে। পাম দিচ্ছিস তাই না? তোর পামি 1 ফুটাও কাজ হবে না, কালই চলে যাব আমি। যেতে দিলে তো আর পাম দিচ্ছি না মোটেও। ঈশান কি বলেছে জানিস? বলেছে তোমাকে ডেট না করলে জবাকে প্রপোজ করতাম। আমার আগে তোর সাথে পরিচয় না হওয়ার দুঃখে মরে যাচ্ছিল। কত বড় বদমাইশ চিন্তা করতে পারিস? গার্লফ্রেন্ডের সামনে এসব কথা কেউ বলে? ইচ্ছে করছিল ওখানে ব্রেকআপ করে আসি। রাগে মুখখানা লাল বর্ণ ধারণ করে নেত্রার। জবার সকল চিন্তা ক্লেশ উবে যায়।
গম্ভীর মুখে হাসির ঝিলিক ফোটে। ঠোঁট টিপে হেসে বলে, সত্যি তাই বলেছি ঈশান ভাই? যা মিথ্যা বলছিস তুই, এটাও তোর পাম। আল্লাহর কসম, ঈশান এমনটাই বলছে। রাগে আমার শরীর জ্বলছে, ইচ্ছে করছে চুল টেনে ছিঁড়ে ফেলি। তো ছেড়ে না, সব ছেঁড়া হয়ে গেলি পলিথিন করেই দিস, পেঁচে কটকটি কিনবো। জবা উঠে দাঁড়ায়। ও রসিকতা বুঝে নেত্রা চোখ পাকিয়ে বলে, আমার চুলের কথা বলছি, ঈশানের চুল টেনে ছিঁড়ে ফেলবো। সব শালার পুরুষ মানুষ এক, সুন্দরী পরনারী দেখলে ছুকছুকানি বেড়ে যায়। সব পুরুষ মানুষ এক নারী, কিছু আলাদাও আছে। জবা দীর্ঘশ্বাস ছাড়ে। নেত্রা মুখ ভেঙচে বলে, তোমার ওমর ভাই একটা জিনিস তিনি, তোর মতো মেয়েকে যিনি পায়ে ঠেলেছেন তিনি সত্যিই ডিফারেন্ট। কথার মধ্যে একটা নিবিড় খোঁচা ছিল। জবা বুঝলো ওমরের প্রসঙ্গ আসলেই কেমন এলোমেলো হয়ে যায় ভেতর বাইর। ভালোবাসা না পাওয়ার ব্যথাটা তখন ভীষণ বাড়ে। মনের মতোই জ্বলে পুড়ে খাক হতে থাকে নয়ন। ঝুমকো কলেজ গিয়েছিল অ্যাডমিট আনতে। অনেকদিন পর ইরিনের সাথে দেখা। অ্যাডমিট নিয়ে ওরা বসলো কলেজের ক্যান্টিনের সামনে। কত জমানো কথা ছিল দুজনের, সব নিয়ে এসেছে বলবে বলে। 2 প্লেট ভেলপুরি অর্ডার করে। খুব পছন্দের এসব ওদের। ইরিন এতক্ষণ সূক্ষ্ম চোখে দেখছিল ওকে। ঝুমকো টের পেয়ে বলল, এভাবে দেখিস না, নজর লেগে যাবে। হাসলো ঝুমকো। ইরিন বলল, নজর লাগার মতো কিছু বাকি আছে তোর? আয়নায় নিজের দুরবস্থা দেখেছিস? না খেয়ে মনে হয় টাকা বাঁচাচ্ছিস স্বামীর। ঝুমকো কেমন অপ্রস্তুত হয়ে পড়ে। ইরিনটা সময় সময় এমন বেকায়দায় ফেলে না। এত মানুষের মধ্যে এভাবে কেউ বলে? চোরা চোখে আশেপাশে তাকিয়ে ঝুমকো বলে, এসব কথা বাদ দে তো। ইরিন বান্ধবীর অস্বস্তি ধরে ফেলে। গলা নামিয়ে বলে, সরি। এরপর এরা কিছুক্ষণ চুপ ছিল। তারপর ইরিনই আবার বলল, সত্যি করে বলতো, মলাই তোকে ভালোবাসে কিনা? ঝুমকো মাথা ঝাঁকায়। ইরিন বলে, কিভাবে বুঝলি সেটা? ঝুমকো এবার লাজুক হয়ে বলে, ও আমাকে আই লাভ ইউ বলেছে। মুখটা বিকৃত করে থম মেরে রইল ইরিন। মানে এমন বোকা পৃথিবীতে পাওয়া যায় আজও? আই লাভ ইউ না বললেও তোকে ভালোবাসতো না? তুই এমন বোকা বোকা কথা বলিস না। হঠাৎ হঠাৎ তবদা না খেয়ে পারি না। আই লাভ ইউ এই 3টি ওয়ার্ড ছাড়াও বোঝা যাওয়ার কথা সে তোকে ভালোবাসে কিনা। ধর ও তোকে আই লাভ ইউ বলেনি, এখন বল মলাই ভালোবাসি তোকে, উদাহরণ সহ। ইরিনের কথার জবাবটা সহজ, কিন্তু ঝুমকোর কাছে তা জটিল হয়ে ওঠে। মলয়ের ভালোবাসায় তবে কি খাদ আছে? মন মস্তিষ্কের মধ্যে খুব একটা লড়াই চলে, কিছুতেই মধ্যস্থতা হয় না। এমন কেন হলো? মলয় বরং সম্পর্ক খাপছাড়া হয়ে ধরা পড়ে। ইরিন জিজ্ঞেস না করলেও বুঝতেই পারত না ওদের সম্পর্কের এই অসঙ্গতিগুলো। ঝুমকো বানিয়ে বলতে পারল না বলেই ইরিনের সামনে ছোট হয়ে গেল। ক্যান্টিন থেকে বেরিয়ে ওরা গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিল। ইরিন ঝুমকোর হাত শক্ত করে ধরে বলল, একটা প্রবাদ আছে, দুষ্টু লোকের মিষ্টি কথা। তুই বলবি আমি তোর স্বামীকে খারাপ বলছি, হয়তো রাগও হবে তোর, তারপরও বলবো তোর ভালোর জন্য বলবো। ঝুম করে মলাইকে আমার সুবিধার মনে হয় না। তোর সাথে ওর আচরণ স্বাভাবিক নয়, ছাড়া ছাড়া ভাব ওর আচরণে স্পষ্ট। তাই বলছি ঢাকা চলে যা, জোর করে হলেও ওর সাথে গিয়ে থাক, ছাড় দিস না আর। ঝুমকো এক মুহূর্তের জন্য অসাড় বোধ করলো। অটো এসে দাঁড়াতেই বিদায় নিল ইরিন। একটু পর নিজেও গাড়িতে চেপে বাড়ির পথে রওনা হলো। ঝুমকোর সময় তো অনেক কথার জবাব দিতে পারে না। ওই যে ইরিন বলেছিল ঝুমকো আয়না দেখে কিনা, না দেখে না আয়না। আয়না দেখলেই কত শত চিন্তা ঘিরে ধরে। বাঁচার আশা ক্ষীণ যেখানে, সেখানে রূপ দেহের মূল্য কি? মলয়ের মতোই ওর ভালোবাসা মরীচিকা। যত বুঝতে চায়, ধরতে চায়, নিদারুণভাবে বাস্তবতা বোঝে, ধাক্কা খায়, বিভ্রান্ত হয়, পথ হারার পাখির ন্যায় পথ খুঁজে মরে। ঝুমকো নিজের ভাগ্যের ওপর বিদ্রুপ করে হাসে। ভাবে যাকে ভালোবেসে সরল মনে সততা দিয়ে জয় করতে পারল না, তাকে জোর করে জয় করা যাবে? গেলেও বা তাতে সার্থকতা কি? ওই যে স্বামী ভাগ্য অটুট থাকে, সে তো এখনো আছে, কিন্তু সম্পর্কে স্বচ্ছতা কই? শিল্পী আমি কবি, তুমি আমার আঁকা ছবি, আমার লেখা কাব্য তুমি, আমার রচা গান। চাইব না কেউ পড়ান ভরে,
করে যাব দান। কমেন্টটা পড়ে ভ্রুকুটি করে ফেলল জবা। গতকাল রেস্টুরেন্টে বসে বসে অনেকগুলো সেলফি তুলেছিল। সবগুলো সেলফি চমৎকার উঠেছে। রাতে বলা নেত্রার কথা স্মরণ হয় তখন। সুন্দর সুন্দর সেলফিগুলো দেখে গর্বিত এক প্রকার। সবচেয়ে সুন্দর সেলফিটা হালকা পাতলা এডিট করে প্রোফাইলে আপলোড দিল। সাধারণ জীবনের চাইতে নেট দুনিয়ায় ওর কদর বেশ। ছেলে বন্ধুও ঢের। ছবি আপলোডের সাথে সাথেই শখানেক লাইক, 30-এর মতো কমেন্ট পড়ল। সবগুলোই মন ভালো করে দেবার মতন। ওর চুল, ভ্রু এবং চোখসহ দৃশ্যমান দৈহিক গড়নের প্রশংসা কমেন্ট জুড়ে। বিকেলে খেয়ে দিয়ে মোবাইল নিয়ে বসতেই টুং করে কমেন্ট নোটিফিকেশন পেল। তখনই চোখে পড়ল উক্ত লাইনগুলো। প্রোফাইলটা অচেনা। 5টা শব্দে নাম লেখা। তুমি চাইলে হব মনের মানুষ। রোমান্টিক কাপল পিক আপলোড করা। এই ছবিগুলো অনলাইনে অহরহ পাওয়া যায়। এই ধরনের প্রোফাইল ফেক হয় জবা জানে। খুব বেশি মাথা ঘামানো না কমেন্টটা নিয়ে। এমন কমেন্ট সে আগে বহু পেয়েছে। সন্ধ্যার পর ওই অচেনা প্রোফাইল থেকে একটা টেক্সট রিকোয়েস্ট আসলো। জবা এবারও এড়িয়ে যায়। একটু পর আবার টুং করে টেক্সট আসার শব্দ শোনে। অন করে দেখলো তাতে লেখা, আজ আমার মনে হলো কবি নজরুল ইসলাম আমার এই কথা ভেবে উক্ত কবিতার চরণদ্বয় সৃষ্টি করেছেন। আমি কবি নই, তুমি চাইলে হতে পারি। তোমাকে চাইবে মনোহরা নেই। জবা রিপ্লে দিল, হু আর ইউ? মে আই নো ইউ? ইয়েস অর নো, বোথ। আমার এই বাড়িটা চেনো? ভেতরটা সম্পর্কে একেবারে অজ্ঞ তুমি। রিপ্লে এলো। জবা লিখল, পাবনা থেকে ছাড়া পেয়েছেন নাকি পালিয়ে এসেছেন শুনি? অচেনা প্রোফাইলে লোকটা লিখল। যেভাবে এসেছি তোমার জন্য এসেছি। জবা মুখ বেঁকিয়ে হাসল। লিখল, পাগল দিয়ে কোনো কাজ নেই আমার, অন্যদিকে যান। আমার সব দিকে তো কেবল তুমি। তোমার নামের 4 দেয়ালের মাঝে যে বন্দি আমি, আর তো পথ নেই, কি করে? জবার ইচ্ছে হলো লোকটাকে আচ্ছা মতো ছাড়তে, কিন্তু শেষমেশ দমে গেল। এই লোকই প্রথম নয়। এমন বহু পাগলের সাথেই টুকটাক পরিচয় হয়েছে নেট দুনিয়ায় ওর। সুতরাং আমলে নিল না তেমন। অন্যদের সাথে যা করেছে এর সাথেও তাই করলো। মেসেঞ্জারে নোটিফিকেশন অফ করে রেখে দেয়। রাতে শুয়ে শুয়ে কথাটা বলল নেত্রাকে। নেত্রা বলল, দে একটু মজা নি। জবা বলল, বাদ দে। আরে দে না। মোবাইল ছিনিয়ে নিয়ে নেত্রা ওর চ্যাট লিস্টে গেল। এত ছেলে ফ্রেন্ড তোর? কিসের ফ্রেন্ড? ওসব জাস্ট লিস্টে আছে। ফ্যান বুঝিস না? চোখ টিপে হাসলো জবা। নেত্রা লিস্ট একটু ঘাঁটতে গেলেই জবা বাধা দেয়। যেটা বলেছি শুধু সেটা, বাকিদের নড়াচড়া করার কোনো দরকার নেই ম্যাডাম। হুম। নেত্রা ভেঙচি কাটে। তুমি চাইলে হব মনের মানুষ নামক লোকটার টেক্সট ওপেন করতেই চোখ স্থির হয়ে যায়। কি হলো, জবাব দিলে না? রাগ হলে বলছে। হ্যালো, এই যে ম্যাডাম। এমন টেক্সটের পর সর্বশেষ একটা টেক্সট করেছে। তুমি কি জানো তুমি কত সুন্দর? ঠিক জানো। আয়নায় রোজই মনে হয় দেখো। অহংকার হয় তখন? হলে দোষ না। আচ্ছা বলো তো, বাহ্যিকের সৌন্দর্য কদিনের? 10, 20, 40, 50। তারপর একদিন তুমি অসুন্দর হবে বাহ্যরূপ। পৃথিবীতে তোমার কদর কমবে, কেউ তোমার খোঁজ নেবে না। আর যারা তোমার কমেন্ট বক্সে ভুরি ভুরি প্রশংসা করছে তারাও হারিয়ে যাবে। সেদিন কি হবে ভেবেছো কখনো? আমি ভেবেছি সেদিন আমরা একে অপরের চোখে এমনই থাকবো। আমার চোখে চিরকালে এমন থাকবে তুমি। তোমার আর কারোর প্রশংসার প্রয়োজন হবে না, কারণ আমি আজীবনের তরে সেই দায়িত্ব নিয়ে নেব। তোমরা এই টান টান ত্বক একসময় কুচকে যাবে। যাক, তোমার কুচকে যাওয়া অধর জমে সঞ্জীবিত করবো প্রতি মুহূর্তে। ভাবতে দেব না তুমি বুড়ি হয়েছ, কারণ আমার কাছে বুড়ি তুমি কখনোই হবে না। আমার এই ভাবনাগুলো সত্য হতে পারে না? বলো, চাও কি জীবনভর চির যৌবনে থাকতে? জানি না কবে এই টেক্সটটা দেখবে। যেদিনই দেখো জবাবটা দিও। হ্যাঁ নাতেও চলবে। অনুরোধ একটাই, এই প্রেমিকের মন ভেঙো না। প্রত্যাখ্যানের তীব্র যন্ত্রণা হয় গো। আমি চাই না সে যন্ত্রণা তুমি কোনোদিন পাও। তাই তো এত অবজ্ঞার পরও এত ভাবি তোমায় নিয়ে। নেত্রা জবার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। জবার দৃষ্টি এখনো মোবাইলের স্ক্রিনে স্থির। সব উপেক্ষা করতে পারত, কিন্তু ওই যে শেষে বলল প্রত্যাখ্যানের তীব্র যন্ত্রণার কথা, ওখানেই আটকে গেল। নেত্রার হাত থেকে ছো মেরে মোবাইল নিয়ে পাশ ফিরে শোয়। সেটার কথা ভাবছিস? নেত্রা মাথা তুলে বলল। জবা তেমনই শুয়ে বলল,
আমার খেয়ে কাজ নেই এমন কথা বহু শুনেছি। ডাল ভাত এসব আমার কাছে। ছেলে বলেছিস তুই, পরে দেখবি কোনো আক্কেল টাইপের ছ্যাঁচড়া বেরিয়েছে। চেনা নেই জানা নেই এমন কথা কেউ বলে? ছেলে হলেও পাক্কা প্লে বয়। আমি তো আর একটু হলেই গলে যেতাম। সত্যি সত্যি বল, তোর ফিলিং চেঞ্জ হয়নি তো? নেত্রা ওর দিকে ঝুঁকে বলে। জবা বিরক্ত হয়ে বলে। বাজে বকিস না, যা ঘুমাতে দে। নেত্রা ওকে ঠেলা দিয়ে বলল।